গতি অধ্যায়টি এসএসসি পরীক্ষার্থীদের অনেকের জন্য অনেক অনেক বেশি ভয়ের। কারণ গতি অধ্যায়টিতে এত বেশি টপিকস রয়েছে যে এই টপিকসগুলো থেকে সৃজনশীল কভার আপ করা খুবই কঠিন। তো এই জন্য অনেকে দ্বিতীয় অধ্যায়টি বাদ দিয়ে যায়। তবে দ্বিতীয় অধ্যায়টি বাদ দিলেও আমরা আসলে দ্বিতীয় অধ্যায়টি থেকে একবারে পুরোপুরি সরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ দ্বিতীয় অধ্যায়টিতে থেকে সৃজনশীল প্রশ্ন যেমন আসে, অবজেক্টিভ আসে, ক খ প্রশ্ন আসে। তো সেই জন্য আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো দ্বিতীয় অধ্যায়টি ভালোভাবে পড়া। তো আজকের আলোচনার টপিকসটি হলো আমাদের দ্বিতীয় অধ্যায় এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি। যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য অনেক অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। দেখো, সর্বপ্রথম আমরা এখানে গতি অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপটি নিয়ে এসেছি। অর্থাৎ একটি অধ্যায়ে কি কি বিষয় থাকে, সাধারণত এই বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, অধ্যায়ের কোন জায়গায় কি আছে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য পড়াটা 50% সহজ হয়ে যায়। তো এই জন্য সবার প্রথমে আমাদের যে কোনো একটা অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ে আছে গতি। এখন গতি আসলে কি? গতি তো আমরা সবাই বুঝি যে বিশেষ করে মোটরসাইকেল সবার কাছে অনেক অনেক বেশি পরিচিত। মোটরসাইকেলের গতি, আরপিএম এককে আমাদের হিসাব, মোটরসাইকেলের কত সিসি কিনতে গেলে আমরা এই সব বিষয়গুলো হিসাব করি, অর্থাৎ কোন মোটরসাইকেল কত বেশি গতি সম্পন্ন। তাহলে আমরা কিন্তু এই ফিজিক্স পড়া ছাড়াই আমরা কিন্তু বিভিন্নভাবে হিসেব নিকেশ করি আমাদের গতির চ্যাপ্টারটি, ঠিক আছে? তাহলে এই যে গতি, এই গতি অধ্যায়ে আসলে কি কি বিষয় রয়েছে? তো সবার প্রথম আমাদের গতি সম্পর্কে জানতে হলে, গতি সম্পর্কে বুঝতে হলে আমাদের তিনটা বিষয় জানতে হবে। 1 নম্বর হলো প্রসঙ্গ কাঠামো, 2 নম্বর গতি, আর 3 নম্বর স্থিতি, ঠিক আছে? এই তিনটা বিষয় আমাদের জানার পরে আমরা গতি থেকে 3 ধরনের বিষয় সম্পর্কে আলোচনা করব। তো 1 নম্বর হলো গতি কয় ধরনের, গতির প্রকারভেদ কত, 2 নম্বরে আমরা গতির সমীকরণগুলো জানবো, এবং 3 নম্বরে গতি পরিমাপের জন্য আমাদের যে রাশিগুলো দরকার, গতি পরিমাপ করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, এবং এই যে চ্যাপ্টার ম্যাপটি, এই চ্যাপ্টার ম্যাপটি তোমাদের অনেক অনেক বেশি সহযোগিতা করবে এই দ্বিতীয় অধ্যায়টি বুঝতে, ঠিক আছে? তো তাহলে আমরা চলো শুরু করা যাক। 1 নম্বরে আমাদের গতি বা স্থিতি, অর্থাৎ কোন একটা বস্তু গতিশীল অথবা কোন একটা বস্তু স্থির অবস্থায় আছে, এই বিষয়টা বোঝার জন্য আমাদের অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ধরা লাগবে, ঠিক আছে? যেমন ধরো, তুমি একটা বাসে আছো, এখন এই বাসের মধ্যে তুমি বসে আছো এবং বাসটা গতিশীল। এখন বাস তো তোমাকে নিয়ে যাচ্ছে, এখন তোমার সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, বাসটা কিন্তু গতিশীল হচ্ছে না, অর্থাৎ তোমার সাপেক্ষে বাসটা কিন্তু তার অবস্থানের পরিবর্তন করছে না। তাহলে সবার আগে আমাদের গতি নির্ণয় করার জন্য অবশ্যই আগে এমন একটা বস্তু সেট করতে হবে যে যার সাপেক্ষে আমরা গতি ঠিক করব, ঠিক আছে? তো বাসে যখন আমি থাকি, আমার সাপেক্ষে বাসটি গতিশীল না, কিন্তু রাস্তার আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ, গাছপালা, এগুলোর সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে বাসটা কিন্তু তার অবস্থানের পরিবর্তন করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের গতি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার আগে আমাদের গতি বুঝতে হলে, একটা কোনো কিছু গতিশীল এই জিনিসটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে অবস্থান। যে কোনো একটা বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন করে, তাহলেই সেই বস্তুটা গতিশীল হয়। আর গতিশীল বা স্থির বা স্থিতিশীল, এই দুইটা বিষয় নির্ণয় করার জন্য আমাদের লাগবে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? তাহলে যেই দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা কোনো কিছুর গতি বা স্থিতি নির্ণয় করি, তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। আমি আবার বলছি, যেই দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি নির্ণয় করা হয়, তাকে বলা হয় কি? প্রসঙ্গ কাঠামো। তো ঠিক তাহলে প্রসঙ্গ কাঠামোর উদাহরণটা আমরা ইতিমধ্যে দিয়েছি, যে একটা যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকা বা রাস্তায় স্থির থাকা একটা গাছ, এই গাছকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের বাসটা গতিশীল, ঠিক আছে? আর আমি যদি আমার নিজেকে প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে আমার সাপেক্ষে বাসটি তার অবস্থানের পরিবর্তন করে, কারণ আমি তো এই বাসে আছি। তাহলে কি হবে না? আমার সাপেক্ষে বাসটি আসলে স্থির অথবা স্থিতিশীল অবস্থায় রয়েছে,
ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনো বস্তুর গতি নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই কার সাপেক্ষে, কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্ণয় করব সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো দেখলাম, গতি এবং স্থিতি। তাহলে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে তাহলে কি হবে? গতি হবে। আর যদি কোনো একটা বস্তু তার এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে না যায়, তাহলে সেই বস্তুটা কি হবে? স্থির হবে বা স্থিতিশীল অবস্থায় থাকবে। এখন এই যে গতি অধ্যায়ে আমরা স্থিতি বুঝলাম এবং গতি বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে কি? বিভিন্ন ধরনের গতি। তো গতির প্রকারভেদের মধ্যে অনেক ধরনের গতি আছে, তার মধ্যে তোমাদের এসএসসি লেভেলে গতি এই মোটমাট 5টা গতি এখানে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হলো সরলরৈখিক গতি, 2 নম্বর ঘূর্ণন গতি, 3 নম্বর চলন গতি, 4 নম্বর পর্যাবৃত্ত গতি, 5 নম্বর সরল স্পন্দন গতি। এই গতিগুলো আমাদের জানতে হবে। তো সরলরৈখিক গতি, কোন একটা বস্তু যদি সোজা চলে তাহলে তার গতিটা কি হবে? সরলরৈখিক গতি হবে। অর্থাৎ কোনো একটা বস্তু সরল রেখা বরাবর যদি চলে তাহলে তার গতিকে বলা হয় সরলরৈখিক গতি। যেমন আমরা গণিতেও পড়েছি যে একটা জিনিস সোজা যদি আমরা কল্পনা করি তাহলে এ বিন্দু থেকে এই যে বি বিন্দুর দিকে যাচ্ছে, একটা সরল রেখার দিকে যাচ্ছে একদম সোজা, তার অবস্থানের পরিবর্তন করছে না, তাহলে সেই গতিকে সরলরৈখিক গতি বলা হয়। আর এরকম গতির উদাহরণ হলো রকেটের গতি। রকেট সাধারণত তার অবস্থানের বা তার দিকের পরিবর্তন খুব একটা করে না, তো যার কারণে রকেটের গতিটা একটা উৎকৃষ্ট উদাহরণ সরলরৈখিক গতি হিসেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর যে টপিকসটা আছে সেই টপিকসটার নাম হলো ঘূর্ণন গতি। 2 নম্বর টপিকসটার নাম কি? ঘূর্ণন গতি। তো এখন ঘূর্ণন এই শব্দটা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা কোন একটা বৃত্তাকার বস্তু ঘুরতেছে, ঠিক আছে, এইটা চিন্তা করতে পারি। যেমন আমাদের চোখের সামনে আছে ফ্যানের পাখা, ঠিক না? তো ফ্যানের পাখা আমাদের সামনে কন্টিনিউয়াস ঘুরতেছে। সে কিন্তু আলটিমেট তার অবস্থানের পরিবর্তন করছে না, শুধু পাখাগুলো বারবার ঘোরাচ্ছে। তো তাও যখন একটা বস্তু একটা নির্দিষ্ট কেন্দ্র মানে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরপাক খাইতে থাকে, একটা বস্তু যখন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরতে থাকে অর্থাৎ ঘূর্ণন সম্পন্ন করে, তখন তার গতিকে কি বলা হয়? ঘূর্ণন গতি বলা হয়। এটা আমরা সবাই জানি যে ফ্যানের পাখার গতি হলো কি? ঘূর্ণন গতি। সরলরৈখিক গতিও চলতে থাকে আর আমাদের চলন গতিও চলতে থাকে। আচ্ছা, তো সরলরৈখিক গতির ক্ষেত্রে একটা সরল রেখা বরাবর চলে, আর চলন গতিটা সে যে কোনো দিকে চলতে পারে, তবে শর্ত হলো যে একটা নির্দিষ্ট সময়ে একই দিকে চলতে হবে। একটা নির্দিষ্ট সময়ে বস্তুর সকল কোণা একই দিকে চলতে হবে। ঠিক আছে? অর্থাৎ ধরো কোনো গাড়ি, মোটরসাইকেল, সেটা যখন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের আমরা হিসাব করি তখন কিন্তু সে একদিকেই চলে, সে একই দিকে চলে। এরপর আবার মোড় ঘোরার পরে আবার ধরো আমরা যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড হিসাব করি তাহলে একই দিকে চলে। তাহলে এই চলন গতিটা হলো কোনো একটা বস্তুর সকল কণা যদি একই সময়ে একই দিকে চলতে থাকে তাহলে তার গতিকে কি বলা হয়? চলন গতি বলা হয়। আর চলন গতির উদাহরণ হলো আমাদের বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদি চলন গতি। তারপরে ইন্টারেস্টিং বিষয় হলো পর্যাবৃত্ত গতি। আমরা কিন্তু এই অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপটা আলোচনা করছি এবং এই অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপটা আলোচনার মাধ্যমে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা বোঝা অনেক বেশি আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত গতি হলো কোনো একটি বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এখন বিষয়টা হলো যে এই যে আমি সংজ্ঞাটা পড়লাম, এই সংজ্ঞাটা তো আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, ঠিক না? যদি আমরা বুঝতে পারি আর একটু আয়ত্ত করি তাহলে কিন্তু আমাদের জন্য এই পর্যাবৃত্ত গতি বোঝাটা খুব বেশি কঠিন না। আর আমাদের এই যে ঘূর্ণন গতি আমরা পড়েছি আর পর্যাবৃত্ত গতি, অনেক সময় কিন্তু এটা প্রায় কাছাকাছি সেম কাজ করে। যেমন একটা হলো ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতিটা যদি আমরা চিন্তা করি, যেমন সে কিন্তু ধরো আমি বেলা 12টা, যদি আমি 12টা বলি তাহলে সে কিন্তু প্রত্যেক দিন 12 ঘন্টা পর পর এই 12র যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে সে অতিক্রম করে। অর্থাৎ
কোনো একটা বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি। কি বলা হয়? পর্যাবৃত্ত গতি। এখন সংজ্ঞাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, ঠিক না? তো দেখো, এই যে পর্যায়বৃত্ত গতিটা আমাদের যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং একটু চর্চা করি তাহলে কিন্তু আমাদের জন্য পর্যায়বৃত্ত গতিটাও কঠিন না। তো পর্যায়বৃত্ত গতিটা কি? আমরা কিন্তু একটা ঘড়ির কাঁটার উদাহরণ দিতে পারি। তো একটা ঘড়ির কাঁটা যদি আমি এই যে বেলা 12টাকে একটা নির্দিষ্ট বিন্দু আমরা চিন্তা করি, যেমন এখানে কিন্তু বেলা 12টার যে মূল বিন্দুটা সেটা আছে। তো এখন ঘন্টার কাঁটাটা এই বেলা 12টাকে প্রত্যেক 24 ঘন্টায় 2বার কিন্তু অতিক্রম করে এবং ঘড়ির কাঁটা কিন্তু আমরা জানি একই দিকে বারবার অতিক্রম করে, অর্থাৎ ঘড়ির কাঁটাটা সবসময় এই দিকেই যায়, অর্থাৎ উল্টা দিকে সে যায় না। তো যদি একই দিকে যায়, এখন এই যে ঘন্টার কাঁটাটা সে যেতে 24 ঘন্টায় 2বার এই যে 12 বিন্দুকে অতিক্রম করলো, একই দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করলো, তাহলে তার গতিকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি বলা হয়। আমরা যখন পর্যাবৃত্ত গতি লিখব তখন আমরা একটা ঘড়িকে মনে মনে কল্পনা করে নিব, ঠিক আছে? তো এখন একটা ঘড়ি কল্পনা করে আমরা বলবো যে যে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এরকম গতিকে কি বলা হবে? পর্যাবৃত্ত গতি বলা হবে। কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, আবার একটু আলোচনা করি। দেখো, একটা ঘড়ি আমরা চিন্তা করব এবং বেলা 12টার যে বিন্দুটা সেই বিন্দুটা আমরা চিন্তা করব। এরপর আমরা লিখব যে কোনো একটা বস্তু, অর্থাৎ ঘন্টার কাঁটাটা, ঠিক আছে? কোনো একটা বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে, অর্থাৎ 12টার নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। আর পর্যায়বৃত্ত গতির উৎকৃষ্ট উদাহরণ হলো ঘড়ির কাঁটার গতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরের টপিকসটা হলো সরল স্পন্দন গতি। এরপরের টপিকসটা কি? সরল স্পন্দন গতি। এখন এটা আবার কি জিনিস? আমরা সবাই জানি, আমরা দোলনায় দোল খেয়েছি সবাই, ঠিক না? তো এখন দোলনার গতিটা কেমন? এই যে ঘড়ির কাঁটা আমি আঁকলাম, ঘড়ির কাঁটা কিন্তু সব সময় একই দিকে বারবার ঘুরছে। কিন্তু দেখো, দোলনার গতিটা যদি তুমি চিন্তা করো তাহলে দোলনা একবার এই দিক যাচ্ছে, তারপর আবার আসতেছে, আবার এই দিক যাচ্ছে, অর্থাৎ দুইটা দিকে সে কিছুক্ষণ পর পর যাচ্ছে। অর্থাৎ এই যে ঘন্টার কাঁটাটা ছিল সে একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করেছে, কিন্তু এই যে দোলনার গতিটা আছে, এই দোলনা কি করছে? একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে, কিন্তু একবার যেই দিক থেকে অতিক্রম করছে আরেকবার তার বিপরীত দিক থেকে অতিক্রম করছে। তাহলে কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালে একটা নির্দিষ্ট সময়ে এক নির্দিষ্ট দিক থেকে এবং কিছুক্ষণ পরে তার বিপরীত দিক থেকে যদি কোনো বিন্দুকে অতিক্রম করে তবে তার গতিকে কি বলা হয়? সরল স্পন্দন গতি বলা হয়। তার গতিকে কি বলা হয়? সরল স্পন্দন গতি বলা হয়। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলছি। পর্যায়বৃত্ত গতি হলো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে। আর সরল স্পন্দন গতিটাও একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু সেই পর্যায়বৃত্ত গতিটা একবার যে দিক থেকে অতিক্রম করবে পরের বার তার বিপরীত দিক থেকে অতিক্রম করবে। তাহলে সরল স্পন্দন গতির সংজ্ঞা যদি আমরা লিখতে চাই বা সরল স্পন্দন গতি কাকে বলে সেটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা বলবো যে পর্যায়বৃত্ত গতি কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে যেই দিক থেকে একবার অতিক্রম করবে কিছুক্ষণ পর তার বিপরীত দিক থেকে অতিক্রম করবে। যদি কোনো বস্তুর গতি এমন হয় তাহলে তাকে বলা হয় সরল স্পন্দন গতি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এর সংজ্ঞাটা আবার একটু বলছি যে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একবার যেই দিক থেকে অতিক্রম করবে কিছু সময় পর
তার বিপরীত দিক থেকে অতিক্রম করবে এবং এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে, তাহলে তার গতিকে কি বলা হয়? সরল স্পন্দন গতি বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এই সরল রৈখিক গতির এই যে পাঁচটা অংশ সেটা আমরা জানতে পারলাম। আর সরল স্পন্দন গতির উদাহরণ হলো দোলনার গতি। সরল স্পন্দন গতির উদাহরণ কি? দোলনার গতি। এরপর আমরা দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ তাআলা দেখব যে গতির পরিমাপ কিভাবে আলোচনা করে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।